This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুদ্ধ জিগিরের মধ্যেই এবার সীমান্তে সরাসরি সংঘাতে বর্ডার গার্ড বাংলাদেশ। নদিয়া থেকে মালদা একাধিক সেক্টরে প্ররোচনা বিজিবির। সীমান্তে অশান্তি বাঁধিয়ে কি ব্যক্তিগত ফায়দা লুটতে চাইছেন ইউনূস? যারা চাল না পাঠালে ভাত জুটবে কিনা সন্দেহ, সেই ভারতের বিরুদ্ধেই পাঙ্গা লড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের সেনা। পুজোর চিত ফেস হওয়ার শখ যাকে বলে। অনুপ্রবেশ রুখতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। চলছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, আর তা নিয়েই উত্তেজনা ছড়ালো মালদা সীমান্তে। সোমবার বিকেলে সুখদেবপুর সীমান্তে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। হঠাৎ এসে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। তাদের দাবি জায়গাটা রাজশাহী জেলার শিবগঞ্জের মধ্যে পড়ে। ঝামেলার আঁচ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। বন্দে মাতরম স্লোগান দিতে শোনা যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ছবি, যা দেখে সরব হয় রাজনৈতিক দলগুলো। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না। বিজেপির বালখিল্য আচরণকে কটাক্ষ করতে বাকি রাখেননি অন্যরাও। উস্কানি খেয়ে কিছু ছেলে যারা বিজেপিতে আছে তারা একটু নাটক করছে, পরে আচ্ছা করে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিলে এটা সব ঠিক হয়ে যাবে। চাইছে ভারত আক্রমণ করুক, তাহলে কি হবে? ভোট করার প্রয়োজন থাকবে না। বাংলাদেশের মানুষের কাছে বলার রাস্তা তৈরি যাবে। এখন আর নির্বাচন নয়, সরকার পরিবর্তন নয়, ভোট নয়, আমাদেরকে আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবেলা করতে সব এক হবে, এটা ওদের স্লোগান হবে। এটা পরিষ্কার তাদের কাছে, বিজিবির কাছে প্ররোচনা দেওয়া হয় যে তোমরা এসব করো, এবং যাতে ভারত গুলি টুলি ছড়ে বেশ কিছু মানুষ মারা যায়। এবারে তাহলে বাংলাদেশের পক্ষে সুবিধে হবে যে নানান ধরনের ভারত বিদ্বেষী কাজ আরও বাড়িয়ে দেওয়া, এবং ভারত বোধহয় কোনো সামরিক হস্তক্ষেপ দিকে যেতে চাইছে না। ওরা মনে করছে হয়তো বাংলাদেশের যে কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, দেশের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা নিজেদের এতেই ভেঙে পড়বেন। বিএসএফ এর রক্তচক্ষু দেখে শেষ পর্যন্ত লেজ তুলে পালায় বাংলাদেশ সীমান্ত বাহিনী। मालदा में ऐसा कुछ नहीं है, हमारे फ्रेंड्स का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे है, सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি। এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি। শুধু মালদা সীমান্ত নয়, নদিয়াতেও পায়ে পা লাগিয়ে ঝগড়া বিজিবির। এই হচ্ছে কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা যে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই নদীটি দুটি দেশই কিন্তু তাদের দখলে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। ওই দলে দলে বেড়াচ্ছে আর ওইসব বারণ করছে, ওই মাছরি ধরো না, ওই জল লিও না, স্নান করো না, ওটো ওটো ওটো, ওপারে পুলিশ ওরকম করছে। কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের একটা পিলার আছে, হ্যাঁ পিলার আছে আমাদের ইন্ডিয়া সরকারের, ভারতবর্ষের যে পিলারটা আছে সেই পিলার দাবি করে আমরা যদি মনে করি যে আমাদের ভেতরটা অনেকটা ভেতরে আছে আমাদের জমি, আমরা যদি দাবি করি আমাদের জমি আর প্লাস ভারতের ম্যাপ অনুযায়ী আমাদের প্রায় বলতে গেলে 200-300 আমাদের জমি আছে। এর প্রতিবাদ করে বিজেপিকে কড়া চিঠি দিয়েছে বিএসএফ। স্বরাষ্ট্র মন্ত্রককেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর সূত্রে। আমি নিউজ পড়ছিলাম কি বাংলাদেশের 13টা বিমান ক্যালকাটাতে ল্যান্ড করতে হলো, কেন কি ঢাকাতে কুয়াশার জন্য ল্যান্ড করতে পারেনি। বলুন, যদি ভারত না থাকতো তাহলে ও বিমানগুলো কোথাও যেত, একটা অনেক বড় আপদা হয়ে যেত। তো এত ক্লোজেস্ট নেবার হয়ে যদি এ রাস্তায় দেশ যায়, তো এটা থেকে দুর্ভাগ্যপূর্ণ কি হতে পারে। কয়েকদিন আগেই যুদ্ধ মহড়া করতে দেখা গিয়েছিল বাংলাদেশের সেনাকে। এবার সীমান্তে সরাসরি বিএসএফকে বাধা। কার বুদ্ধিতে চলছেন ইউনূস জানা নেই, তবে এটা পরিষ্কার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। শুভতোষ ভট্টাচার্য, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।
অনুপ্রবেশ আবহে বিএসএফ এর মাথা ব্যথা সীমান্তে 135 ব্ল্যাক স্পট। অন্যতম ব্ল্যাক স্পট স্বরূপনগরে সোনাই নদীর তীরে পৌঁছলো টিভি9 বাংলা। কাঁটাতারহীন সীমান্তে নানা প্রতিবন্ধকতার মধ্যেও সজাগ বিএসএফ। ঝোপঝাড় থেকে কুয়াশা, প্রতিকূলতা ও অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই। ওপার থেকে প্ররোচনা সত্ত্বেও চোয়াল চাপা সংগ্রাম বিএসএফ এর। নালার মতো সংকীর্ণ সোনাই নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। মৌলবাদীদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাংলাদেশের এই সাতক্ষীরা। নিষিদ্ধ সামগ্রী ও মানব পাচারের করিডর স্বরূপনগরের সোনাই নদী। বাংলাদেশের লাগাতার উস্কানির আবহে আতঙ্কে এপারের বাসিন্দারা। বাড়তি বাহিনী মোতায়েন করে পরিস্থিতির মোকাবিলায় বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্ত এবং সেই সীমান্ত মূলত ও নদীপথে কিভাবে টহল দেয় তা মূলত দেখাচ্ছে। এই বোটে টহল দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা। ঠিক উল্টো দিকেই রয়েছে বাংলাদেশ এবং মূলত বাংলাদেশের সাতক্ষীরার সেই জেলা কিভাবে নজরদারি চালানো হয়। অন্ধকার, একদিকে ফগ, অন্যদিকে নদী জলপথ সীমান্ত, সব মিলিয়ে অন্ধকারের মধ্যে একাধিক সংকটের মধ্যেই নজরদারি চালানো হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে। এবং দেখা যাচ্ছে বোটে দাঁড়িয়ে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা এবং জওয়ানরা। তার মধ্যেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে অন্ধকারময় এলাকার মধ্যে থেকেই নজরদারি চালাচ্ছে। না, আমাদের কিছু বলে না, বরঞ্চ আমাদের সহযোগিতা করে। কিছু লাগলে আমরা বলি এটা নেব, কি ওটা নেব, দেয়। এমনি আপনারা রাতের অন্ধকার থাকেন, উপর থেকে কেউ উপরে আসার চেষ্টা করে? এখান থেকে কেউ আসে না। আসতে পারে না না, কি সর্বদা ওরে বাবা সারা রাত ডিউটি করে, সারা রাত ডিউটি করে। ওরা একদম বসে নেই। লাইট আছে এখানে, আমি ঘর ভেঙেছি বলে লাইটটা বন্ধ হয়ে গেছে, তবু এই একটা আছে, এই একটা আছে, এই পিছনে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুব ডিউটি করে ওরা, বাস্তব খুব ডিউটি করে ওরা। নিরাপত্তার দিক থেকে আমরা খুশি। উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ওপারটাও কিন্তু সম্পূর্ণ জঙ্গলে ভরা, ঘন জঙ্গল, সাধারণ মানুষের বসবাস এবং সেখান থেকে কোনোভাবে অনুপ্রবেশ রোখাই হচ্ছে বিএসএফের কাছে মূলত চ্যালেঞ্জ। এবং এই জঙ্গল, অন্যদিকে নদী, একই সঙ্গে বিভিন্ন বিষাক্ত সাপ, পশু বিএসএফের জওয়ানদের অন্যতম চ্যালেঞ্জের জায়গা। আর সেটা তারা নিশ্চিতভাবে করে আসছেন বলেই দাবি করছেন সীমান্তবর্তী লাগোয়া গ্রামগুলির বাসিন্দারাই। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, স্বরূপনগর। দেখলেন আপনারা টিভি9 বাংলার এক্সক্লুসিভ সেই রিপোর্ট, যেখানে একেবারে সংকীর্ণ সোনাই নদী, যেখান থেকে পারাপার করা কোনো ব্যাপারই নয়। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার যে এই ছবি আমরা এই মুহূর্তে দেখালাম, যে সোনাই নদী যা অত্যন্ত সংকীর্ণ, প্রায় নালার সঙ্গে তুলনা করা যায়, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর তরফ থেকে কিন্তু তৎপরতা চোখে পড়ছে এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারাও বলছেন সর্বক্ষণ তারা নিরাপত্তার জন্য রয়েছেন, তারা সেখানে গার্ড দিচ্ছেন। কিন্তু অপরদিকে মানে ওপারে কোনো বিজেপির কাউকে দেখা যাচ্ছে না। এই এলাকাগুলো যথেষ্ট সেন্সিটিভ একটা এলাকা এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কারণ অনুপ্রবেশকারীদের যাতায়াত ক্রমশই দেখা যাচ্ছে বাড়ছে এবং ধরাও পড়ছে তারা। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো, ভারত আর বাংলাদেশের যে সীমান্ত জায়গায় অনেক জায়গাতে আছে, অনেক এলাকায় আছে যেখানে কোনো কাটা তার নেই। আর এই যে তুমি যে বললে কি এরকম খাল কি নদী, এপার বাংলাদেশ আর এইদিকে পশ্চিমবঙ্গ, তো এইসব জায়গায় কাটা তার দেওয়া সম্ভব না। আমি নিজের চোখে দেখেছি, চোপড়া একটা জায়গা আছে উত্তরবঙ্গে, ওখানে একটা খাল আছে, ওই খালের ওপারে বাংলাদেশ, এপারে পশ্চিমবঙ্গ, ওখান থেকে অনেক লোকরা এদিকে অনুপ্রবেশ করতো। আর ওখানে সম্ভবও না। বিএসএফ টহল তো দিচ্ছে, কিন্তু সব সময় যে একদম লোকেরা মানে যেই ওরা অন্যদিকে চলে যাচ্ছে, লোকেরা অনুপ্রবেশ করছে। তো এইটা কিন্তু এই পশ্চিমবঙ্গের সাথে যে সীমানা আছে, প্রচুর জায়গায় এরকম জায়গা মানে এলাকা আছে যেখান থেকে অনুপ্রবেশ সম্ভব হচ্ছে। উত্তরবঙ্গে তো আছেই, আবার সুন্দরবনেও একই কথা। তো বিএসএফ টহল দিচ্ছে, কিন্তু যে বাংলাদেশের যে বর্ডার ফোর্স রয়েছে, ওরা কিন্তু ওদের জন্য কিছু আসে যায় না, কেন কি বাংলাদেশ থেকে লোকেরা আসছে যাচ্ছে, ওদের সেই অতটা গায়ে দিচ্ছে না। whereas ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড বিএসএফ চেষ্টা করছে, কিন্তু সব সময় কিন্তু এটা সম্ভব না গার্ডিং করাটা।
তো এটাই একটা বড় সমস্যা ভারতের জন্য। তো এটাকে কিভাবে আরো পোক্ত করা যেতে পারে, আরো কিভাবে এটা থামানো যায়, সেই পেট্রোলিংটা যতই আমরা লাগাই কিন্তু সব সময় যে মানে প্রত্যেক 10 মিটার পর পর কি লোক লাগানো যায়, সম্ভব না। আর রাতের অন্ধকারে কে আসছে যাচ্ছে সেটাও মুশকিল। তো এই ধরনের প্রবলেমটা অনেক জায়গায় রয়েছে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, সুন্দরবনে। একেবারে ঠিকই, এটা একটা সমস্যার জায়গাও বটে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আমাদের কাছে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বড় খবর, 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। সুব্রতোষ আমাদের রিপোর্টারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুব্রতোষ, কি জানা যাচ্ছে এখন অব্দি এই দলের নেতা সম্পর্কে? দেখো, এই মুহূর্তে গ্রেপ্তার করার মানে প্রেস রিলিজ দিয়েছে পুলিশ সুপার, এবং তিনি সেখান থেকে পরিষ্কার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে আরো একজন তৃণমূল নেতা গ্রেপ্তার, তার নাম স্বপন শর্মা। গত কাল বেলা 12:30টার সময় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাই কে ডাকা হয়, তলব করা হয় ইংরেজবাজার থানায়, এবং তখন থেকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। এবং এর আগে যে ধৃত 5 জনকে ধরা হয়েছিল, সেই 5 জনকে দিয়ে তাদের সামনে জেরা করা হয়, তাদেরকে সামনে বসিয়ে জেরা করা হয়, কখনো কখনো আলাদা করে নিয়ে গিয়ে জেরা করা হয়। সারা রাত 2 জন অ্যাডিশনাল এসপি এবং এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা একেবারে ম্যারাথন জেরা করেন। এবং আজকে জানানো হয়েছে যে এই কিছুক্ষণ আগেই নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরো একটি নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে স্বপন শর্মা। এই স্বপন শর্মাও তৃণমূলের নেতা এবং এর আগেও বিভিন্ন পদে তিনি ছিলেন। এই স্বপন শর্মা সহ নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারির একটা পরিচয় হচ্ছে যে তিনি প্রাক্তন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, এখানকার তৃণমূলের শহর বা টাউন সভাপতি। এছাড়াও তিনি হচ্ছেন যে হিন্দি সেল রয়েছে, তৃণমূলের যে হিন্দি সেল, তার জেলা সভাপতি। ফলে তার গুরুত্ব অবশ্যই রয়েছে। তোমাকে এটাও বলি যে দুলাল সরকারের সঙ্গে তার বিবাদ একেবারে সর্বজনবিদিত। এর আগে পুরসভা নির্বাচনের পরে যে মার্চ মাসের নাগাদ পুরসভা নির্বাচনের পরেই তার উপর হামলা চালানো হয় এই নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে। নরেন্দ্রনাথ তিওয়ারির সেই এলাকাতে যে আধিপত্য ছিল, তো সেটা ক্রমশই কিন্তু কম ছিল। সেখানে আধিপত্য বিস্তার করে নিচ্ছিলেন দুলাল সরকার, এবং শুধু আধিপত্য নয়, সেখানে পুরো একটা সাম্রাজ্য তৈরি করার জায়গাতে তিনি ছিলেন। তো এই বিষয়টা যেমন আসছে, এর পাশাপাশি আরো একটা বলি তোমাকে, এদের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে যে আরো একজন শহরেরই তৃণমূল নেতার যোগ রয়েছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাদের কোন যোগ সেটাও কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত মোট 7 জন এই দুলাল সরকারের ঘটনায় হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে। সুব্রত, তুমি প্লিজ এর সঙ্গে থাকো, কারণ কিছুক্ষণ আগেই TV9 বাংলায় থেকে এই প্রশ্নটাই আমরা তুলেছিলাম এবং তুমি আমাদের দর্শকদেরকে জানিয়েছিলে যে কোথাও গিয়ে রাজনৈতিক জমি দখলের কারণে কি খুন হলেন দুলাল। মালদা শহর তৃণমূলের সভাপতিকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ সেই একটার পর একটা প্রশ্ন তাকে করতে থাকে। নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাই, দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুলাল সরকার খুনে এই নেতা কিভাবে জড়িত এবং তার দুই ভাই কি কারণে জড়িত? তাহলে কি জমি একমাত্র কারণ সুব্রতোষ? হ্যাঁ, অবশ্যই জমি দখলের একটা বিষয় তো রয়েছে। এখানে জমি দখল শুধু নয়, রাজনৈতিক ক্ষমতা, প্রচুর অর্থ। এবং সেই যে এলাকাটা তোমাকে আমি বলছি, জলজলিয়া, মনন্দা কলোনি, ভবানী মোড় থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকা, এই এলাকাটা থেকে এখন লোকের ভাষায় বা পুলিশও যেটা মনে করছে, পুলিশের বক্তব্য, সেটা এলাকাটা হয়ে উঠেছে মূলত সোনার খনি। সোনার খনি এই কারণে বলা হচ্ছে যে সেখানে এত বেশি শপিং মল থেকে শুরু করে অন্যান্য মানে বিষয় এত বেশি তৈরি হচ্ছে যে সেখানটা থেকে জমির দাম দ্রুত
অনেক বেড়ে গিয়েছে, ফলে সেখানে প্রমোটারির ব্যবসা শুরু হয়েছে। পাশাপাশি সেখানে খুব লোভনীয় বিষয় সেটা হচ্ছে, যেটা নিয়ে দড়ি টানাটানি মূলত, সেটা হচ্ছে যে রেলের টেন্ডার পাওয়া নিয়ে। আমি আসবো শুভতোষ, আমি আসবো তোমার সঙ্গে আরো কথা বলে জানবো যে ঠিক কি কি এখনো অবধি সেখানকার কথা, মানে সেখান থেকে পুলিশ সূত্রে কি কি খবর সামনে আসছে, কিন্তু বিজেপি কি ভাবছে সেটাও জানার চেষ্টা করে এই খবর সামনে আসার পর। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে, টানা 22 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তার দুই ভাইকেও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে, যেখানে জানা যাচ্ছে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে একটা কাজিয়া চলছিল এবং টিভি9 বাংলা সেই খবর আগেই দেখিয়েছে। কি বলবেন আপনি? দেখুন, বিজেপির ভাবনা হচ্ছে বাংলার বাঙালিকে নিয়ে, হিন্দু বাঙালিকে নিয়ে। তারা এবার বুঝুক কাদের হাতে দল চালাতে, সরকার চালাতে দিয়েছে। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূল মানে জমির দালালি এবং তৃণমূল মানে লুটে পুটে খাওয়া। এই ঘটনা আবার একবার প্রমাণ হচ্ছে এবং এই সব করতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে, রাজ্যের শিল্প সম্ভাবনা নষ্ট হচ্ছে, রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যের শিক্ষিত বেকার। এই যে অরাজক পরিস্থিতি মাৎসর ন্যায়, এর একটাই সমাধান, সেটা হচ্ছে এই যে দলটি রয়েছে মা মাটি মানুষের নামে, তারা যেটা হচ্ছে যে মাটি এবং মাটির তো সর্বশান্ত করে ছাড়ছে, মহিলাদের সর্বশান্ত করে ছাড়ছে, নিরাপত্তাহীনতা, আর মানুষের তো ততই বছর অবস্থা। এই দলটাকে বিদায় করতে হবে। তাছাড়া এই আজকে নরেন তিওয়ারি, কালকে অমুক পান্ডে, কালকে তমুক মিশ্রা, এদের নামগুলির কোনো অর্থ নেই। আসল যেটা হচ্ছে যে চোরতন্ত্র, দুর্নীতি। একেবারে বুঝতে পারছি জগন্নাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। এই মুহূর্তে সাবিনা ইয়াসমিনের সঙ্গে আপনি যোগাযোগ করেছে, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। তৃণমূলের নেতা খুনে গ্রেফতার হলেন তৃণমূলের আর এক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতারিতে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই আমরা শুরু থেকেই বলছি যে ঘটনা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না। প্রকাশ্য দিবালোকে যে ঘটনা মালদা জেলায় ঘটেছে, আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে মাথা যেই থাক, পুলিশের কাজ করছে, মাথা যেই থাক সেটা বেরিয়ে আসা উচিত এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এই যে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব, সেই বিষয়টা নিয়ে কিছু বলবেন আপনি? দেখুন, আপনাদের একটু বুঝতে হবে, কিছু কিছু বিশেষ করে মিউনিসিপ্যালিটিতে, এরিয়াতে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব বা কার মধ্যে দ্বন্দ্ব, কারণটা কি সেটা তো আমি তো সাধারণ ব্যক্তি হিসেবে বলতে পারি না। মূল কষ্টই বা কি বেরিয়ে আসছে, পুলিশ তার খুব সুন্দরভাবে তার কাজ করছে, পুলিশের কাজ করছে এবং আদালত আছে, যে মূল মাথা আছে, মূল চক্রিয়া আছে, সেটা বেরিয়ে আসবে। এখানে দল কোনো ব্যাপার নয়। দেখুন, আমি মনে করি না যে রাজনৈতিক খুন কেউ হতে পারে, এটা আমি মনে করি না। রাজনীতি করতে গেলে শত্রু, যদি রাজনৈতিক শত্রু থাকে তার জন্য খুন হবে, এটা তো আমি ব্যক্তিগতভাবে কোনো প্রকারে মানতে পারি না। তাহলে আপনি কি কারণ দেখছেন? মানে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার হচ্ছে এবং জমি বিবাদের কথা স্থানীয়রাও জানেন, টিভি9 বাংলা দেখিয়েছে, তারপরে বলছেন যে রাজনীতি নেই এর মধ্যে। আমি রাজনীতির কথা বলছি না, কথাটা বোঝার চেষ্টা করুন। আমি রাজনীতির কথা একেবারেই বলছি না। রাজনৈতিক কারণের জন্য খুন না অন্য কারোর জন্য খুন, সেটা তো আমার পক্ষে যদি বলা সম্ভব নয়। পুলিশের কাজ করছে, তথ্য বের করবে, আদালত তার শাস্তি দেবে। আমরা চাই যে কঠোর শাস্তি হোক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে এবং তিনি বললেন পুলিশের মতো তদন্ত করবে এবং এই বিষয়ে যা যা পুলিশ করার তাই করা হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার হয়েছে। টানা 22 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে এবং তার দুই ভাইকে এবং এখনো অবধি একের পর এক তৃণমূল নেতাদের খোঁজ পাওয়া যাচ্ছে এবং গ্রেফতারও করেছে ইতিমধ্যেই পুলিশ। রাজনৈতিক জমি দখলের কারণেই কি তাহলে খুন হলেন দুলাল? এই প্রশ্ন সবার আগে টিভি9 বাংলায় তুলেছিল। মালদা শহর তৃণমূলের সভাপতিকে রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তারপরে গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি। আর একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে বড় খবর, মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন দলেরই নেতা। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার। 22 ঘন্টা তাকে এবং তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতারির খবর আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মালদায় দুলাল সরকার খুনের পর থেকে বারংবার যে প্রশ্নটা এসেছে, দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই কি খুন হতে হয়েছে দুলাল সরকারকে, এবং যেভাবে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে, এই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। নজর থাকবে আমাদের এই খবরের দিকে, ফিরছে এক্ষুনি।